আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের একাদশ অধ্যায়ের পঞ্চম লেকচার নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম জৈব যৌগ কী, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কী, প্রাণশক্তি মতবাদ এবং শ্রেণী বিভাগ, জৈব যৌগের শ্রেণীবিন্যাস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমার আলোচনার বিষয় হলো সমগোত্রীয় শ্রেণী। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পৃথিবীতে অসংখ্য অসংখ্য জৈব যৌগ আছে। এই জৈব যৌগগুলোকে যদি নির্দিষ্ট একটি স্যাম্পল অর্থাৎ মূলক দিয়ে আলাদা আলাদা গোত্রে বিভক্ত করে আমরা অধ্যয়নের চেষ্টা করি, তাহলে এই অসংখ্য জৈব যৌগের চরিত্র, বৈশিষ্ট্য, ভৌত এবং রাসায়নিক ধর্মের যে বিভিন্নতা আছে, ভিন্নতা আছে, সেগুলো আমাদের কাছে কঠিন বলে মনে হবে না। আমরা এক একটি মূলক দিয়ে তাদেরকে পৃথক করে আমরা গোত্রে বিভক্ত করে যদি অধ্যয়ন করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। এজন্যই সুপ্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর বিজ্ঞানীরা যারা গবেষক, রসায়ন নিয়ে যারা কাজ করেন, গবেষণা করেন, তারা এই গোত্রে বিভক্ত করে দিয়ে রসায়ন চর্চাকে, জৈব যৌগের চর্চাকে সহজ করে দিয়ে গেছেন আমাদের কাছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ওইস একটি মূলক, হাইড্রক্সিল মূলক। এই হাইড্রক্সিল মূলকটি দিয়ে আমরা সকল অ্যালকোহলকে শনাক্ত করতে পারি। আবার COOH এই মূলকটি দিয়ে আমরা যত জৈব অ্যাসিড আছে সবগুলোকে শনাক্ত করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে COOH যেখানে থাকবে বুঝবো সেগুলো জৈব অ্যাসিডের গোত্র, একই গোত্র অর্থাৎ অ্যাসিড গোত্র। ঠিক এইভাবে আমরা এই গোত্রে বিভক্ত করে, মূলক দ্বারা গোত্রকে বিভক্ত করে জৈব রসায়ন অধ্যয়ন করব, তাহলে আমাদের সহজ হবে। সেজন্যই রসায়নবিদরা এই সমগোত্রীয় শ্রেণী টার্মটি আমাদেরকে দিয়ে গেছেন রসায়ন চর্চার জন্য, জৈব যৌগের চর্চার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাস্তব সমাজেও আমরা কিন্তু দেখি যে প্রথমত এই পৃথিবীর মানুষগুলোকে আমরা কিভাবে চিনলাম আলাদা আলাদাভাবে। কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, বিভিন্ন ধর্মের। আমরা নিশ্চয়ই কোনো না কোনো ক্রাইটেরিয়া এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে আলাদা আলাদা গোত্রে বিভক্ত করেছি। এই মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের মধ্যেও কিন্তু আবার বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে বিভিন্ন গোত্রে বিভক্ত করা আছে। আবার দেখা যায় যে মুসলিম গোত্রে বিশেষ করে পদবি দিয়ে হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, সব ধর্মে এরকম আছে। যেমন আমরা কখনো বলি সরকার, কখনো তরফদার, বিশ্বাস মণ্ডল, এই বিভিন্ন এক একটা গোত্রের নাম দিয়ে একটা পদবি দিয়ে আমরা আসলে ধরে নিই যে এই ব্যক্তিটি অমুক গোত্রের। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আলোচ্য বিষয় সেটি হলো সমগোত্রীয় শ্রেণী। আশা করি তোমরা মনোযোগ দিবে এবং এই বিষয়টি আত্মস্থ করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বভাবজাত ধর্ম আমার, যেটি আমি তোমাদেরকে বলেছি যে আমি লিখে লিখে দেখানোর চেষ্টা করি, কেননা তোমরা অনেকেই আছো লেকচার শুনে বাড়িতে গিয়ে বইটি খুলে আবার দেখবে, এই অলসতা তোমাদের ভিতরে আছে। কিন্তু আমি বারবার বলছি, তোমরা অবশ্যই অবশ্যই বই খুলে দেখবে, মূল বই খুলে দেখবে এই বিষয়গুলো সেখানে কিভাবে উপস্থাপন করা আছে। মাতৃদুগ্ধের যেমন বিকল্প নেই একটি শিশুর জন্য, তদ্রূপ একজন ছাত্রের জন্য মূল পাঠ্যপুস্তকের বিকল্প নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, সহায়ক বিভিন্ন বই আছে, সেগুলোর তোমরা সহযোগিতা নিবে, কিন্তু মূল বইটি আগে পড়ে নেওয়ার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণীর বিষয়টি এখানে আলোচনা করার চেষ্টা করছি। সমগোত্রীয় শ্রেণী অর্থাৎ একই গোত্রে যারা থাকবে তাদের ব্যাপারে আলোচনা, সমগোত্রীয় শ্রেণী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সংজ্ঞায়ন করতে চাই, তাহলে আমরা বলবো কি, একই কার্যকরী মূলক বিশিষ্ট, একই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগসমূহকে পরস্পরের সমগোত্রীয় শ্রেণী বা হোমোজিনিয়াস
হোমোলোগাস সিরিজ বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি দেখতে পেলাম, যে একই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগসমূহকে পরস্পরের সমগোত্রীয় শ্রেণী বলে। অর্থাৎ যে যৌগগুলোর শেষে একটি মূলক নির্ধারিত করা থাকবে, অর্থাৎ আমি ইতিপূর্বেই বলেছি এক একটি গ্রুপ বা এক একটি মূলক দিয়ে ওই যৌগগুলোকে একটি গোত্রে বিভক্ত করা হয়। অর্থাৎ এখানে আমি লিখলাম একই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগসমূহকে পরস্পরের সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট মূলক যে যে যৌগগুলোর শেষে থাকবে বা অবস্থান করবে প্রত্যেকে ওই গোত্রের যৌগ, যদিও ওই যৌগগুলোর মাত্রা এবং তীব্রতা, বিক্রিয়ার মাত্রা এবং তীব্রতা ভিন্ন হতে পারে। কেননা আমি যদি একটি যৌগ লিখি, এখানে CH3OH লিখলাম, এই যৌগটি কিন্তু আসলে মিথানল বা মিথাইল অ্যালকোহল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার যদি আমি লিখি CH3CH2CH2OH, এই যৌগটির নাম কিন্তু 1 2 3 প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল। এভাবে যখন 5টি কার্বন বিশিষ্ট যৌগ থাকবে এবং শেষে একটি OH গ্রুপ থাকবে, হাইড্রক্সিল গ্রুপ থাকবে, তখন কিন্তু আমরা সেটিকে বলবো পেন্টানল বা পেন্টাইল অ্যালকোহল। এভাবে 20টি থাকলে আইকোসানল বা আইকোসাইল অ্যালকোহল বলবো। তা এইভাবে যখন, তাহলে প্রত্যেকটি কিন্তু আমরা মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল যেটাই বলি না কেন, যে অ্যালকোহলের কথাই বলি না কেন, এই প্রত্যেকটি যৌগের শেষে OH বা হাইড্রক্সিল গ্রুপ থাকার কারণে, মূলক থাকার কারণে আমরা কিন্তু বলছি এগুলো অ্যালকোহল। সবার শেষে কিন্তু আমরা অ্যালকোহল শব্দটি উচ্চারণ করছি। মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, পেন্টাইল অ্যালকোহল, বিউটাইল অ্যালকোহল, হেক্সাইল অ্যালকোহল ইত্যাদি আমরা সবগুলোর শেষে অ্যালকোহল উচ্চারণ করছি এবং মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল শেষে নল উচ্চারণ করছি বা অল উচ্চারণ করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি দাঁড়ালো? সবগুলোই কিন্তু অ্যালকোহল। তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল এবং 5 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কিন্তু অ্যালকোহল হলেও তাদের মাত্রা এবং তীব্রতা, অর্থাৎ বিক্রিয়ার মাত্রা এবং তীব্রতা ভিন্ন হবে। ভৌত এবং রাসায়নিক ধর্মে কিছুটা বিক্রিয়ার ক্যাটাগরি একরকম, একই ধরনের বিক্রিয়া, একই সাধারণ পদ্ধতিতে এদেরকে প্রস্তুত করা সম্ভব। যত ধরনের একই গোত্রের যত যৌগ আছে তাদেরকে একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা হয়, কিন্তু তাদের বিক্রিয়া এবং বৈশিষ্ট্যের যে তীব্রতা এবং মাত্রাটা অবশ্যই ভিন্ন হবে। কেননা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে একই গোত্রের মানুষ, কেউ দেখা গেল বিশ্বাস গোত্রের বা মণ্ডল গোত্রের বা চৌধুরী গোত্রের মানুষের মধ্যে কেউ MP হচ্ছে, কেউ মন্ত্রী হচ্ছে, কেউ বড় চিকিৎসক, ইঞ্জিনিয়ার হচ্ছে, আবার কেউ কেউ সাধারণ দোকানদারি হচ্ছে বা শ্রমজীবী হচ্ছে। তাহলে একই গোত্রের হলেও তাদের কর্মের মাত্রা এবং তীব্রতা ভিন্ন হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি সেই কথাটি এখানে বলার চেষ্টা করেছি। আরও যদি একটু ক্লিয়ার করে তোমাদের বলতে চাই, তাহলে তোমরা দেখবে যে আমরা সাধারণত মাংস রান্না করি। মাংস রান্না করার জন্য যে উপাদানগুলো লাগে, যে মশলা লাগে, সেইগুলো 1 কেজি রান্না করার জন্য যে পরিমাণ যে উপাদানগুলো আমরা ব্যবহার করি, ঠিক 100 কেজি মাংস রান্না করার জন্য বা 200 কেজি মাংস রান্না করার জন্য আমরা কিন্তু ওই উপাদানগুলোই ব্যবহার করব। কিন্তু 1 কেজি মাংস রান্না করার জন্য উপাদানগুলোকে যে পরিমাণে আমরা ব্যবহার করব, 100 কেজি রান্নার ক্ষেত্রে কিন্তু উপাদানগুলোকে আমরা সেই পরিমাণে ব্যবহার করব না। 1 কেজি মাংস রান্না করার জন্য আমি 100 গ্রাম তেল ব্যবহার করতে পারি। 100 কেজির জন্য কি আমি ওই 100 গ্রাম তেল ব্যবহার করলে হবে? আমাকে সেখানে হয়তো এর অনেক বেশি, অর্থাৎ প্রতি 1 কেজিতে 100 গ্রাম করে হিসেব করে আমাকে পরিমাণটা বাড়াতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বলার চেষ্টা করেছি। তাহলে এইখানে আমি যে বিষয়টি দেখানোর চেষ্টা করেছি, উল্লেখ্য CnH2n+2 CnH2n-2 এবং
CnH2n +1 OH যথাক্রমে অ্যালকেন, অ্যালকাইন, মাইনাসটা হবে এখানে, অ্যালকাইন এবং অ্যালকোহলের সাধারণ সংকেত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই এক্সাম্পলটি থেকে কি বুঝলাম, অর্থাৎ প্রত্যেকটি গোত্রের এক একটি করে সাধারণ সংকেত থাকবে, সে বিষয়টি আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। তাহলে আমরা যদি এক্সাম্পল দিতে চাই, আমরা তাহলে এখানে বলতে পারি, যেমন CH3OH মিথানল বা মিথাইল অ্যালকোহল C2H5OH ইথানল বা ইথাইল অ্যালকোহল এভাবে যদি 10 কার্বন বিশিষ্ট হয় তাহলে ডেকানল বা ডেকাইল অ্যালকোহল। 8 কার্বন বিশিষ্ট যদি যৌগ হয় তা অ্যালকোহল হয়, আমরা তখন বলবো অক্টাইল বা অক্টানল বা অক্টাইল অ্যালকোহল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এদের একটি সাধারণমূলক OH, আবার CH3 HCOOH ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড, CH3COOH ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। ইথানোইক অ্যাসিডটির এটি যেমন আরেকটি নাম ফর্মিক অ্যাসিড, এই অ্যাসিডটির আরেকটি নাম হলো ইথানোইক অ্যাসিড। এদের একটি সাধারণমূলক বা গ্রুপ COOH। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটি সাধারণমূলক বা গ্রুপ দেখে আসলে এগুলোকে একই গোত্রের সেটি বিবেচনা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা যদি তাহলে এখানে স্পষ্ট হলো কি যে প্রত্যেকটি সমগোত্রীয় শ্রেণীর একটি সাধারণ সংকেত থাকবে। অর্থাৎ আমি যদি এখানে লিখে দিতাম তাহলে কি দাঁড়াতো, যে প্রত্যেকটি সমগোত্রীয় শ্রেণীর একটি সাধারণ সংকেত থাকবে, সেটি আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। আর এক গ্রুপ দেখে, অর্থাৎ এক একটি সাধারণ মূলক দেখে আমরা এক একটি গোত্র যে বিভক্ত করতে পারি সেটিও এখানে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে এই পর্যায়ে আমরা যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হলো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। এই সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। সেটি হলো যদি আমি
সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো আগে লিখে দেখানোর চেষ্টা করি, তাহলে কি হবে। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া অফ হোমোলোগাস সিরিজ, বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, সমগোত্রীয় শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে একটু মনে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য এই বিষয়টি একটু স্পষ্ট হয়ে যাবে এবং তোমাদের ধারণাটা ক্লিয়ার থাকবে। এর জন্য আমি এই বৈশিষ্ট্যগুলোকে লিখে দেখানোর চেষ্টা করছি। 1 নম্বর, এদেরকে অর্থাৎ সমগোত্রীয় শ্রেণীর যৌগকে এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু আগেই আমি তোমাদেরকে বলেছি এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয় সমগোত্রীয় শ্রেণীর যৌগকে। যেমন একটু আগে আমি দেখিয়েছিলাম, যেমন অ্যালকেন CnH2n+2, অর্থাৎ কার্বন যে কয়টি হবে, হাইড্রোজেন তার দ্বিগুণ অপেক্ষা 2টি বেশি হলে অ্যালকেন। CnH2n অ্যালকিন, কার্বন যা হবে, হাইড্রোজেন কোনো যৌগে কার্বন যতটি হবে হাইড্রোজেন তার দ্বিগুণ হলেই সেটি হবে অ্যালকিন। যেমন C2H4, C3H6, তারপরে C4H8 অর্থাৎ বিউটিন, তারপরে C5H10 যদি হয় পেন্টিন, এইভাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর পয়েন্ট হলো এদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা যায়। এদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য দেখা যায়। অর্থাৎ সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলোর মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, রাসায়নিক ধর্ম যে ধর্মগুলো এদের আছে, আমরা জানি রাসায়নিক ধর্ম যৌগের অনেকগুলো ধর্ম থাকে, প্রায় 4টি ধর্ম থাকে। এই ধর্মগুলোর মধ্যেও সাদৃশ্য দেখা যায়, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ হয় এদের এই ধর্মগুলো। অনেক ক্ষেত্রেই একই রকম ধর্ম তারা প্রকাশ করে। একই গোত্রের যৌগগুলো সাধারণত প্রায় একই রকম বৈশিষ্ট্য প্রকাশ করে, রাসায়নিক বৈশিষ্ট্য প্রকাশ করে, এবং রাসায়নিক ধর্মে এদের যথেষ্ট মিল দেখা যায়। 3 নম্বর, এদেরকে একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়। এদেরকে একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়। অর্থাৎ এদের প্রস্তুত প্রণালী অর্থাৎ হতে পারে ইথানোয়িক অ্যাসিড, হতে পারে পেন্টানোয়িক অ্যাসিড, হতে পারে হেক্সানোয়িক অ্যাসিড। এদের প্রস্তুত প্রণালী কিন্তু প্রায় অনুরূপ, অর্থাৎ একই কাঁচামাল থেকে, একই বিক্রিয়ক থেকে, প্রায় সেম বিক্রিয়ক থেকে এদেরকে উৎপন্ন করা যায়। যেমন আমরা ইথাইল অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি, তাহলে সে হতে পারে মিথানোয়িক অ্যাসিড, হতে পারে ইথানোয়িক, পেন্টানোয়িক, হেপ্টানোয়িক, অক্টানোয়িক, ননানোয়িক, যে কোনো জৈব অ্যাসিডই কিন্তু আমরা ইথাইল অ্যালকোহল থেকে বা যে কোনো অ্যালকোহল থেকে তৈরি করতে পারি। তাহলে কি দেখা গেল, অ্যালকোহল থেকে আমরা জৈব অ্যাসিড তৈরি করতে পারি। তাহলে উৎপাদনের প্রস্তুত করার প্রক্রিয়াটি কিন্তু প্রায় সেম। এই জন্যই মূলত এখানে এদেরকে একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করার কথা বলা হয়েছে। যেমন ধরে নিই চমচম তৈরি করা বা সিঙ্গারা তৈরি করা। আমরা বাংলাদেশের কথাই চিন্তা করি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর যেখানে জানি, সিঙ্গারার কিন্তু একই রকম সুরুত বা আকৃতি দেখতে পাই। তৈরি করার প্রক্রিয়াটি কি? ওই একই প্রক্রিয়া, হয়তো কেউ ভিতরে যে উপাদানগুলো থাকে তার কিছুটা তারতম্য ঘটায়, কিন্তু তৈরি করার প্রসেসটা কিন্তু একই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে 4 নম্বর পয়েন্টে আমি এখানে উল্লেখ করতে চাই। 4 নম্বর পয়েন্ট হলো প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর
প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর যৌগ সমূহের একটি নির্দিষ্ট কার্যকরী প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু ইতিপূর্বে এই লেকচারেই অনেকক্ষণই আলোচনা করেছি যে প্রত্যেকটি সমগোত্রীয় শ্রেণীকে আমরা আলাদা আলাদা করি বা পৃথক করি বা আলাদা চেনার চেষ্টা করি এক একটি মূলক দিয়ে। তাই সেই কথাটি কিন্তু এখানে বলা, প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। যেমন আমরা বলেছি অ্যালডিহাইডের CHO, অ্যালকোহলের OH গ্রুপ বা হাইড্রক্সিল গ্রুপ, তারপরে কার্বক্সিল গ্রুপ থাকে জৈব অ্যাসিডে। এইভাবে এক একটি গ্রুপ থেকে আমরা গ্রুপ দেখে আমরা এক একটি গোত্রকে চিনতে পারি। সেই কথাটি কিন্তু 4 নম্বর পয়েন্টে বলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর পয়েন্টে লেখার চেষ্টা করছি। আণবিক ভরের ক্রমানুসারে সাজালে আণবিক ভরের ক্রমানুসারে সাজালে পাশাপাশি দুই সমগোত্রকের বা দুই সমগোত্র শ্রেণীর সমগোত্রকের মাঝে, তবে কি হলো, আণবিক ভরের ক্রমানুসারে সাজালে পাশাপাশি দুই সমগোত্রকের মাঝে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই পয়েন্টটি কি দাঁড়ালো? আণবিক ভরের ক্রমানুসারে সাজালে পাশাপাশি দুই সমগোত্রকের মাঝে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে লিখি যে CH3 CH2 OH, এই যৌগটির নাম কিন্তু আমরা বলছি ইথাইল অ্যালকোহল বা ইথানল। আমরা যদি এখানে আরেকটি CH2 OH, আমি আরেকটি মিথিলিন মূলক বাড়িয়ে দিলাম, তাহলে এই যৌগটির নাম কিন্তু হয়ে গেল প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল। এইভাবে যদি আমরা এখানে আরেকটি মিথিলিন মূলক অর্থাৎ CH2 উভয় পাশে বন্ড বাড়িয়ে দিই, তাহলে সেটির নাম হবে বিউটানল বা বিউটাইল অ্যালকোহল। আরেকটি বাড়িয়ে দিলে পেন্টানল বা পেন্টাইল অ্যালকোহল। তাহলে আমাদের আণবিক ভর যে যৌগটির বেশি সে নিশ্চয়ই সিরিয়ালে যদি ক্রমানুসারে সাজাই পরে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে একটি করে মিথিলিন মূলক বৃদ্ধি পাবে, অর্থাৎ একটি করে CH2 গ্রুপ বৃদ্ধি পাবে। তাহলে পর্যায়ক্রমে আমরা ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, এইভাবে আমরা যৌগগুলো পাবো। অর্থাৎ পাশাপাশি দুইটি যৌগের, অর্থাৎ এই ইথানল এবং প্রোপানল, এই দুইটি যৌগের মাঝখানে আমাদের একটি মিথিলিন গ্রুপের পার্থক্য। ঠিক প্রোপানল এবং বিউটানলের মাঝখানেও CH2 OH 1 2 3 4 কার্বন বিশিষ্ট অর্থাৎ বিউটানল। প্রোপানল এবং বিউটানলের মাঝখানেও কিন্তু আমাদের একটি মিথিলিন মূলকের পার্থক্য, অর্থাৎ এখানে ছিল দুইটি, এখানে তিনটি, তাহলে একটি বেশি হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার এ পর্যায়ে আমি 6ষ্ঠ পয়েন্টটি লিখে দেখানোর চেষ্টা করছি। 6, কার্বনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক। কার্বনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের, অর্থাৎ এই সমগোত্র শ্রেণীর যৌগের বা সমগোত্রকের কার্বনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক
স্ফুটনাঙ্ক ঘনত্ব, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঘনত্ব ইত্যাদি বৈশিষ্ট্যের মাত্রা ও তীব্রতার পার্থক্য ঘটে। ইত্যাদি বৈশিষ্ট্যের মাত্রা ও তীব্রতার পার্থক্য ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 6 নম্বর পয়েন্টটিতে যা বলা হলো, কার্বনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ যখন একটি যৌগে কার্বন পরমাণুর সংখ্যা বৃদ্ধি পায় একটি জৈব যৌগে, অর্থাৎ যে পয়েন্টটি 5 নম্বরে বলা আছে যে আণবিক ভরের ক্রম অনুসারে সাজালে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানেও কিন্তু সেই বিষয়টি দাঁড়ায়, মোদ্দা কথা যে কার্বনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ আণবিক ভর যত বৃদ্ধি পাবে যৌগটির নিশ্চয়ই আয়তন বাড়বে এবং যৌগটি সেক্ষেত্রে কী হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঘনত্ব ইত্যাদি বৈশিষ্ট্যের মাত্রা ও তীব্রতার পার্থক্য ঘটবে। অর্থাৎ এই বিক্রিয়া অনুরূপ হলেও, সেই যে বিষয়টি একটু আগেও আমি উপস্থাপন করেছি, বিক্রিয়া অনুরূপ হলেও সেখানে এই বিক্রিয়ার মাত্রা এবং তীব্রতা, অর্থাৎ বিক্রিয়ার কত গতিতে চলবে, অর্থাৎ কি পরিমাণ প্রোডাক্ট পাওয়া যাবে, কত দ্রুততার সাথে বিক্রিয়াটি ঘটবে, সময়ে কি পরিমাণ লাগবে, এই অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো এখানে দেখানো হচ্ছে, ভৌত বৈশিষ্ট্য, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঘনত্ব, এই বৈশিষ্ট্যগুলোর তুলনামূলক পার্থক্য থাকবে। তাহলে কী দাঁড়ালো, কার্বনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের কিছু ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঘনত্ব, এই বৈশিষ্ট্যগুলোর মাত্রা এবং তীব্রতার তারতম্য থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য দেখলাম, যেগুলো মনে রাখলে আমাদের উপকার আসবে। তাহলে এবার আমি এই লেকচারেই কিছু পরিচিত সমগোত্রীয় শ্রেণীর তালিকা সারণী আকারে নিচে দেখানোর চেষ্টা করব, উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে আমি এই অংশটুকু মুছে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরিচিত কিছু, আমি হেডিং যদি দিই, পরিচিত কিছু সমগোত্রীয় শ্রেণীর তালিকা, সমগোত্রীয় শ্রেণীর তালিকা নিম্নে সারণী আকারে দেওয়া হলো। তাহলে আমরা যদি সারণী তৈরি করতে চাই, প্রথমত প্রথম কলামে আমরা লিখব সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী অর্থাৎ সমগোত্রের পরিচয়, শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী, সাধারণ সংকেত অর্থাৎ সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত, সাধারণ সংকেত। তারপরে যদি আমরা লিখি শেষ কলামে এক্সাম্পল বা উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থী, এই ঘরটি কিন্তু সাধারণ সংকেত কার, সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত দ্বিতীয় কলামে, এবং আমরা এখানে এক্সাম্পল বা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। উদাহরণ, তাহলে আমরা যদি লিখি অ্যালকেন, একটি সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন, তাহলে এর সাধারণ সংকেত CnH2n+2। উদাহরণ যদি আমরা দিতে চাই তাহলে অসংখ্য অসংখ্য যৌগ এখানে উদাহরণ দেওয়া যাবে, CH4, C4H10, অর্থাৎ কার্বন যতটি, হাইড্রোজেন তার দ্বিগুণ অপেক্ষা ততটি, দুইটি বেশি।
যেমন এই যোগে কার্বন একটি, একটির দ্বিগুণ 2টি এবং সাথে 2 যোগ করলে হয় 4টি। এখানে কার্বন 4টি, তার দ্বিগুণ 8 যোগ 2 10টি। তারপরে যদি আমরা লিখতে চাই অ্যালকিন, সাধারণ সংকেত CnH2n। এক্সাম্পল যদি লিখি তাহলে C2H4 C4H8, অর্থাৎ কার্বন যা হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ। তার পরের কলামে যদি আমরা লিখতে চাই অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণী, সাধারণ সংকেত CnH2n -2, তাহলে এক্সাম্পল হবে আমরা যদি লিখি C2H2 C4H6। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ C2H2 C4H6, কার্বন যা যতটি থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থেকে 2টি কম থাকবে। কার্বন যেমন এই যৌগটিতে কার্বন 2টি, তাহলে কার্বনের দ্বিগুণ, 2টি কার্বনের দ্বিগুণ 4, সেখান থেকে 2 বিয়োগ করলে হয় 2, এজন্য হাইড্রোজেন 2টি, অর্থাৎ হাইড্রোজেন থাকবে কার্বনের দ্বিগুণ অপেক্ষা 2টি কম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে যদি দেখানোর চেষ্টা করি অ্যালকোহল, তাহলে সাধারণ সংকেত দাঁড়াবে CnH2n +1 OH। তাহলে আমরা যদি উদাহরণ দিতে চাই তাহলে CH3OH, C2H5OH, অর্থাৎ আমরা মিথানল এবং ইথানল, অর্থাৎ অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করতে হবে, তাহলে হয়ে যাবে অ্যালকাইল, তার সাথে যুক্ত হবে OH, তাহলে হয়ে গেল এটা মিথাইল অ্যালকোহল, অর্থাৎ মিথেন হয়ে গেল মিথাইল, তার সাথে OH গ্রুপ যুক্ত হলো, হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হলো, অর্থাৎ হয়ে গেল অ্যালকাইল অ্যালকোহল, অর্থাৎ মিথাইল অ্যালকোহল বা মিথানল, ইথাইল অ্যালকোহল বা ইথানল। এখানে আমার নিয়ম অনুসারে যদি অ্যালকেন হতো, হাইড্রোজেন থাকার কথা ছিল 6টি, এই জায়গায় সেখানে একটি হাইড্রোজেন কম, এজন্য এটি হয়ে গেল অ্যালকাইল, তার সাথে একটি OH যুক্ত হলো, অ্যালকাইল অ্যালকোহল, অর্থাৎ 2টি কার্বন বিশিষ্ট, এজন্য ইথাইল অ্যালকোহল হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমি দেখাতে চেষ্টা করি কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, তাহলে সাধারণ সংকেতটি দাঁড়াবে CnH2n CnH2n +1 COOH, কার্বক্সিল গ্রুপ। তাহলে এক্সাম্পল যদি দিতে চাই তাহলে আমরা দিব HCOOH, তারপরে CH3COOH। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা যদি শেষ আরেকটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি চার্টে, সেটি হলো অ্যালডিহাইড। আমরা যদি সমগোত্রীয় শ্রেণীকে অ্যালডিহাইড হিসেবে এখানে লিখি অ্যালডিহাইড, তাহলে সাধারণ সংকেতটি হলো CnH2n +1 CHO। এক্সাম্পল যদি দিই তাহলে HCHO মিথানলডিহাইড, তারপর CH3CHO ইথানলডিহাইড। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পেলাম CH3CHO। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই চার্ট থেকে কি দেখতে পেলাম? আমরা সমগোত্রীয় শ্রেণী, তাদের সাধারণ সংকেত এবং সেই সাথে এক্সাম্পল বা উদাহরণ এখানে উপস্থাপন করলাম। এই চার্টটিও যদি মনে রাখা যায় তাহলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা অনেক উপকৃত হবে, এবং এই বিষয়ে যে MCQ বা ছোট ছোট প্রশ্ন, জ্ঞানমূলক অনুধাবনমূলক এইসব ক্ষেত্রে বা এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদের অনেক সুবিধা হবে। এই জন্য এই চার্টটি তোমাদের মনে রাখা অবশ্যই উচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, সমগোত্রীয় শ্রেণীর অনেক ব্যাপকতা আছে, আমি এখানে সামান্য উপস্থাপন করার চেষ্টা করলাম তোমাদের উপকারার্থে। সবাই এগুলো মনোযোগ দিয়ে পড়বে। আবার পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।